আপনি সংসার করবেন আর এদিকে আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হবে না এমন বায়নাক্কা করলে চলবে না। ঝগড়া একটু একটু হবেই। আর ঝগড়া না হলে মানে ভাব ভালোবাসাটা থাকে না, এটা ঘটনা, এটা ঠিকই। কিন্তু মিথ্যে কথা বলবো না, প্রতিভার সঙ্গে আমার খুব বেশি ঝগড়া টগড়া হয় না। ঝগড়া হবে কোত্থেকে? আমি থাকলে তবে তো ঝগড়া হবে, থাকিই না তো ঝগড়াটা হবে কি করে? কিন্তু এমনিও সত্যি কথা বলতে কি আমাদের দুজনের মধ্যে বড় একটা ঝগড়া হয় না। ছোটখাটো খুঁটিনাটি বিষয় হয়। ঝগড়া কিসে? অন্যের বিষয় নিয়ে আমাদের ঝগড়া হয়। যাই হোক, ওর কিছু কিছু বিষয় আছে যেগুলো ভীষণ ভালো পারে করতে। এক তো রান্না অসম্ভব ভালো করে, কিন্তু যে সমস্যাটা হচ্ছে রেগুলার রান্না করতে বললেও করতে পারবে না। দারুণ রান্না করে কিন্তু কোনোদিন রেগুলার করবে না। একদিন মুড হলো রান্না করলো, কিন্তু প্রতিদিন যে রান্না করার একটা হিসেব সেটা কিন্তু করতে চায় না। কিন্তু স্পেশাল ডিশগুলো তো করি, বাইরের পার্টি পার্টি হলে সেটা করে, সে নিয়ে কোনো কথাই নেই। প্রচুর লোকের একসাথে, অনেক লোকের আমি করেছি। হ্যাঁ নিশ্চয়ই করেছে, অনেকবার প্রচুর পার্টি সামলে দিয়েছে ও। আমার 50-60 জন আমার বন্ধু বান্ধব সব এসেছে যারা, তাদের যখন নিয়ে বসেছি তখন অনেক কিছু করে দিয়েছে, অনেক কিছু ব্যবস্থা করেছে। সবচেয়ে ভালো গুণ যেটা ওর, সেটা হচ্ছে খুব সুন্দর ঘর সাজায়। এ ব্যাপারটায় ওর কোনো ক্লান্তি নেই। জিনিসপত্র নিয়ে এসে কার সঙ্গে কী রং ম্যাচ করতে পারে, কার সঙ্গে কী হতে পারে সেটা। এবং সত্যি কথা বলবো, আমার এই ফ্ল্যাট তো খুব বড় নয়, কিন্তু তৎসত্ত্বেও তাতে যথাসম্ভব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ও রাখে। আমার দেশের বাড়িতে যেখানটাতে ওর মন্দির আছে এবং আমাদের বাড়ি আছে, সেটাও খুব সুন্দর করে গাছগাছালি দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে। এটা ওর একটা গুড হ্যাবিট, সেটাও সত্যিই করে এবং সেটার ব্যাপারে ও কখনো ক্লান্ত হয় না। আজও প্ল্যান করে, আচ্ছা এই ঘরটা রং করাতে হবে, এই ওটা করাতে হবে, এইটা এগুলো ওর থাকে। এটা আমাদের মানে শ্বশুরের মানে ভিটে, ওই জন্য ছেড়ে যেতে পারি না সে তো সবাই জানে। ঠিকই আছে, এগুলো তো থাকেই, এই একটা সেন্টিমেন্ট তার সঙ্গে জড়িয়ে থাকে। কিন্তু এবার আপনাদের বলি, তাহলে আমাদের মধ্যে ঝগড়া লাগলো কিসে? একবার একটা মোক্ষম ঝগড়া হয়েছিল, সেই ঝগড়াটার কথা আপনাদেরকে বলি। তখন আমি রেলে চাকরি করি। বারবার ঘুরে ঘুরে আমার দিকে দেখতে, মানে কোন গল্পটা না বলে ফেলে। তো এখন বলছি যে আমি সাধারণত মানে মাসকাবারি যেটা হয়, যে আমরা এ মাসে কি কি আমাদের আনতে হবে না আনতে হবে সেগুলো লিস্ট করে তারপরে বাজারে গিয়ে বা যিনি আর কি ওই যাদের দোকান, গ্রসারির দোকান আছে সেখানে সবাইকে দিয়ে দিই এবং তারা সমস্ত জিনিসপত্র কিনে টিনে বা জোগাড় করে একসঙ্গে করে আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা বিল করে মিটিয়ে দিই। তো প্রত্যেক মাসে সব মানে যখন এবার প্রায় এবার আনতে হবে সব জিনিসপত্র, সেই সময় লিখতে আরম্ভ করলাম। তো আমি খুব মাথা ঠান্ডা করে লিখি, কারণ এই কাজটা বড় একটা, আমি ভালো সামাল দিতে পারবো কি পারবো না জানি না, তাই যত্নশীল হয়ে লিখি আর কি। তো কিন্তু কোনোদিন এই জাতীয় জিনিস কিন্তু কোনোদিন করে না। এ যখন শপিংয়ে বেরোয়, যা চোখের সামনে দেখলো ভালো লাগলো যেটা, সেটা নিয়ে চলে আসো, সে আপনার কাজে লাগুক বা না লাগুক, ও কিন্তু নিয়ে চলে আসে। এটা ওর মানে এরকম এরকম বেশ কিছু জিনিস আছে যেগুলো সেরকম প্রয়োজনীয় নয়, কিন্তু দেখতে খুব সুন্দর। সেই সমস্ত জিনিসগুলো আমাদের বাড়িতে কিন্তু এখনো পড়েই আছে, তা কোনো কাজে লাগে না, কিন্তু আছে। এইবার দেখুন, আমি লিস্ট করতে বসেছি। প্রথম ডাল লিখবো, মুসুর ডাল, মুগ ডাল, ছোলার ডাল, অড়হর ডাল হয়ে গেল। এবারে আপনি মশলা সেকশন লিখছি, হলুদ, তারপরে ধরে নিন কালো জিরে, পাঁচফোড়ন, হ্যান ত্যান ইত্যাদি, তারপরে জিরে, ধনে ইত্যাদি, এই সমস্ত যে গুঁড়ো হলো বা এই সমস্ত। তারপরে আস্তে আস্তে লিখতে হবে সর্ষের তেল, তারপরে চিনি, নুন, এরকম করে প্রপার লিস্ট করে আমি একের পর এক লিখতে আরম্ভ করি। যখন লিখছি বসে বসে, সেই যে জিনিসটা কোনো দিন আমাকে মনে করিয়ে দেয় না, সেদিন সকালবেলা উঠে আমাকে বলছে, এই তুমি মাসকাবারির করবে না, লিস্ট করবে না? আর হ্যাঁ হ্যাঁ করছি। তখন সবে পেপার নিয়ে বসেছি পড়তে, সকালবেলায় ঘুম থেকে উঠে পেপার পড়ছি, তো সেটা লিস্টটা করো। এবার আমাকে বারবার বলছে, আমি বলছি হ্যাঁ হ্যাঁ করছি বলে এবার লিস্ট করতে বসবো। এর মধ্যে যখন পেপারটা একটা কোনো ইন্টারেস্টিং কিছু খবর পড়ছি, আসল ব্যাপার হচ্ছে ওই যে লিস্ট করার কথাটাও বলছে, সেটার পেছনে একটা অন্য উদ্দেশ্য আছে। ও একটা কিছু বলবে যেটা ওর মনে থাকবে না, তাই সেটা যেন ইনক্লুড হয় মানে ওই মাসকাবারির লিস্টে, সেইটা ও বলবে, বলে মুক্তি।
বলে দিলে তো তার মানে যে জিনিসটা আসবে, অতএব সেইটা যদি ধরো গেল ভুলে যায় বলতে, সেই জন্য বারবার করে ওইটাই তারা দিচ্ছে আমার। তো যে আমি হ্যাঁ লিখছি লিখছি বলে এবার লিখতে আরম্ভ করেছি, তখন ও পট করে কথাটা বলে দিয়েছে আমার এইটা লাগবে। কি লাগবে না, তো পাউডার। আচ্ছা ঠিক আছে। এই যে ও আচ্ছা ঠিক আছে সেটা বলিনি, আমি লিখে চলেছি মুসুর ডাল, মুগ ডাল, তারপর কি জানো ছোলার ডাল, তারপরে এর মধ্যে কেন বলেছে আমার কিন্তু একটা পাউডার লাগবে মতো। তাও বলছে কি গো শুনলে? তখন বললাম হ্যাঁ দাঁড়া শুনছি শুনছি। আরে পাউডার একটা লিখে নাও না। হ্যাঁ লিখছি নাও করছি সব কি, তারপরে সবটা লিখে হ্যাঁ বলো কি বলছিলে কি। তখন রেগে গেছে, আমার কিছু আনতে হবে না তোমার, আমি করি যে বললেই তুমি শোনো না। ঠিক আছে বাবা বলো বলো কি আনতে হবে না আনতে হবে বলো। না আনতে হবে না, আমার দরকার নেই, আমার কোনো কিছুই তুমি আনতে চাও না, অমুক তো আমার কোনো কথাই তুমি পাত্তা দাও না, হ্যান করে আমাকে ধমকাতে লেগে গেছে সকালবেলার বাজার। এবার আমি আস্তে আস্তে যত রিকোয়েস্ট করি ঠিক আছে বলে ফেলো, আচ্ছা ঠিক আছে, তখন লিখছিলাম মাথায় ছিল না এই সমস্ত বলছি, ও ততই তেতে যাচ্ছে। এবার একটা সময় আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল, আমি রেগে মেগে, তখন কিন্তু আমার অফিস যাওয়ার কথা, তার ধরে নিন 8 ঘন্টা 45 মিনিট বাদে আমি রেডি টেডি হবো, তারপর যাবো। আমি রেগে মেগে তখনই উঠে পড়লাম, না টয়লেট গেলাম না কিছু, দাঁতটা ব্রাশ করলাম, সঙ্গে সঙ্গে চাও খাওয়া হয়নি, কিন্তু আমি তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে উঠে রেডি হয়ে আমি প্যান্ট শার্ট পরলাম, প্যান্ট শার্ট পরে আমি অফিসে বেরিয়ে যাচ্ছি আর কি রাগ করে। এবার যখন বেরিয়ে যাচ্ছি সেই সময় আমাদের বাড়িতে তখন পূর্ণিমা বলে একটি মেয়ে কাজ করতো। এবার বেরোতে গেলে যেটা হবে, ও বলেছে পূর্ণিমা দরজাটা লক করে দে, মানে মেইন রোডটা লক করে দে যাতে না বেরোতে পারে। এবার দিয়ে সেখানটা একটা তালা মেরে দিয়েছে। এবার আমি ন্যাচারালি দরজা খুলে বেরোতে গিয়ে দেখি তালা মারা। আর এখানে তালা মারলো কে? তালাটা খোল। পূর্ণিমাকে বলছি পূর্ণিমা তালাটা খোল, বারবার করে বলছি। ও বলছে তালা না আমার চাবি তো কোথায় চলে গেছে, ও তো নাই, ওই তো কোথায় চলে গেছে, চাবি নেই না। দাম করে একটা দরজায় মারলাম লাথি, এক লাথি দিলাম, দরজাটা না কেমন সুন্দর এরকম নর্মাল থাকে, দরজাটা এরকম ডুব করে এরকম হয়ে গেল, এরমই থেকে গেল। কিন্তু তারপরে এইবার কি হলো, ও তখন তখন দুপাল্লার দরজা ছিল, এবার বেঁকে গেল এরকম ভাবে। এবার ও তখন সঙ্গে সঙ্গে দেখছে এই রে কিন্তু মা তো কেঁপে গেছে, দরজাটাই পাইনি না, ভেঙে ফেলে লাথি মেরে। তখন বললো দে 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 চাবি দিয়ে দে। চাবিটা দিয়েছে, দরজাটা চাবিটা তালাটা খুললাম, তালাটা খোলার পরে এবারে দরজাটা খুলতে গিয়ে দেখি আর খোলে না, এরমই হয়ে আছে। মারলাম আর এক লাথি, আবার সোজা হয়ে গেল, সোজা হয়ে গেল, দরজাটা খুললাম, খুলে বেরিয়ে চলে গেলাম। বাই যাবে আমার কিন্তু মাথায় নেই যে আমার পকেটে কোনো পয়সা নেই, আমি বেরিয়ে গেছি। এবার বেরিয়ে বাসে যখন উঠেছি তখন আমার মনে পড়ছে সর্বনাশ করেছি, আমি তো টাকা পয়সা নিয়ে আসলি, এ পকেট ও পকেট, মা কালী রে। আমার মানে কপাল এমন ভালো যে 2 টাকা আমার পকেটে ছিল, এটা হাতে পেয়ে গেলাম, ঘটনা চক্রে পেয়ে গেলাম। না না তৎকালীন 2 টাকা। এবং যে বাসটায় উঠেছি সেই বাসটা বাবুঘাট পর্যন্ত যায়, আর আমি কাজ করি তখন হচ্ছে ইয়েতে ফেয়ারলি প্লেসে, না ফেয়ারলি প্লেসে চলে এসেছে তখন, না ফেয়ারলি প্লেসে আসেনি বাবা, আমি তখন নিউ কেজিতে, নিউ কয়লাঘাট বিল্ডিং এ আছি। এবার নিউ কয়লাঘাট বিল্ডিং এ, এবার বাবুঘাট থেকে নিউ কয়লাঘাট খুব দূরে নয়। এবার আমি তখন হচ্ছে যাবো 2 টাকার টিকিট, তো কত দূর যাবো, হচ্ছে দাদা 2 টাকা আছে আমার কাছে, টাকা পয়সা নেই, তো আমি বাবুঘাট অব্দি চলে যেতে পারবো? একটু তাকালো আমার দিকে কন্ডাক্টর, যাবেন এরকম করে বললো, মানে যাওয়া উচিত নয়, ঠিক আছে 2 টাকা দিয়েছেন যান, আর 2-4 স্টপ চলে যাবেন, ফল বাঁচা গেছে। তো গেছি, গিয়ে যাই তো যে সময় বোঝেন তো সরকারি চাকরি, আসি যাই মাইনে পাই, কাজ করলে উপরি চাই বলে কথা আছে, তো যাই একটু দেরি করেই, ধরুন 10:30 10:30 এরকম সময় গিয়ে পৌঁছোই। সেদিন হঠাৎ 9:30 আমি এবার গিয়ে বসে আছি, মুড অফ তো। তো আমাদের একজন উড়িয়া, মানে ওই যাকে বলে চাপরাশি বা বেয়ারা যাকে বলে, যে আমাদের সে তখন ছিল আর কি, তো সে তার নাম মঙ্গরাজ রাউত। মঙ্গরাজ রাউত সে এসে গান ফান করতে করতে এসে ঢুকলো, ঢুকে দেখে যে আমি এসে বসে আছি।
ও এসে কি করে, টেবিলগুলোকে সব মুছে পরিষ্কার করে, এই সমস্ত করে। তারপর আমরা পয়সা দিলে ওকে চা ফা নিয়ে আসে। তো বলে যে পয়সা দাও, আমি পয়সা দিয়ে দিই, তখন ও চা নিয়ে আসে সবার জন্যে। আর চাটা কিন্তু খুব ভালো, এক্সেলেন্ট। আমাদের নিউ কলাঘাটের যে ক্যান্টিন, তার চাটা কিন্তু দুর্ধর্ষ। যাই হোক, তা আমি বসে আছি চুপ করে। তো তারপরে ও সব মুচ্ছে টুচ্ছে অমুক তো, আমি গুম হয়ে বসে আছি। ওটা দেখে সেদিন আর মঙ্গরাজ পয়সা চাইনি আমার কাছে। ও নিজেই গিয়ে ফ্লাস্কটা নিয়ে চলে গেছে চা আনতে। চা নিয়ে এসে চা বলে আমার সামনে দিয়েছে। বলেছে একটা কিছু হয়েছে কেলো, বুঝলে, এত সকালে পরেশবাবু তো আসে না, এবং এসে এইরকমভাবে রয়েছে, কী ব্যাপার বুঝতে পারছি না। তো চাটা আমি আজ নিজেই খাওয়াই। ও খাইয়েছে, চাটা খাচ্ছি। খেতে খেতে আস্তে আস্তে আমার একটু মেজাজটা ঠান্ডা হচ্ছে। এইবার টয়লেট গেছি, টয়লেট থেকে মুখ হাত পা ধুয়ে টুয়ে এসেছি, দাঁত তো মাজা হয়নি, সে যে হয়নি না হোক, দিয়ে এসে বসেছি, স্নানও হলো না, সে ছেড়ে দিন। তো বসে আছি, এইবার একটা ফোন। কোথায় ফোন? আমাদের রেলের ফোন কিন্তু আলাদা, মানে সেটা কিন্তু নর্মাল লাইন থেকে ফোন পাওয়া সম্ভব নয়। একটা ফোন, মঙ্গরাজ ফোন ছিল। হ্যালো, যে আচ্ছা আচ্ছা, আর চোখে চোখে আমার দিকে দেখছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে আছে, বসে আছে। দাদা আপনার ফোন। আমি কে? বৌদি। আমাদের বাড়িতে তখন ফোন আসেনি কিন্তু। না, আমাদের বাড়িতে ফোন আসেনি। ফোনের কথা বলছে। বৌদি, আমার না কি বলবো, কিছু বলার নেই, মানে এইরকম একটা ফোন, আর ওর সামনে এরকমভাবে যদি ওকে ফোন করে দিয়েছে, করেছে কি, ওখান থেকে চলে এসছে, বাড়ি থেকে বেরিয়েছে। ও তো রেলে তখন চাকরি করে, ও থাকে তখন লিলুয়াতে কাজ করে, হাওড়া চাকরি করে। এবার ও যাওয়ার পথে ভেবেছে করাজের কাছে যাব, ঠিক আছে। এবার ও এসে আমাদের রেলের অফিস থেকে নিচের যে এনকোয়ারি, সেখান থেকে ফোন করে আমার ওখানে সেকশনে ফোন করেছে, বলেছে যে অমুক সেকশনের নাম্বারটা কত না অত, সেইখানে ফোন করেছে, করে ওখানে এবার মঙ্গরাজ রাউতকে ধরেছে, ধরে বলে দাদাকে ফোনটা দাও। তো ফোনটা রেখে দিয়ে মঙ্গরাজ রাউত ওখান থেকে সরে গেছে, বুঝতে পেরেছে যে এদের দুজনের মধ্যে বাবার লেগেছে, সেই জন্য এরকম ব্যাপার, তার জন্য এত তাড়াতাড়ি এসছে। আমি ফোনটা ধরে খুব গম্ভীরভাবে বলে হ্যালো। তখন বলছে আমি নিচে এসেছি, তুমি এসো, আমরা একসঙ্গে দুজনে খাবো। এবার তারপরে আর কি করি বলুন, হ্যাঁ, যতই হোক প্রেম করে বিয়ে করা বউ আমার, আর একটি নিয়েই গলদঘর্ম, ডিউ পাটেতে নেই কলম। সিনেমা লাইনে থাকলেও কিন্তু আমার মনে করুন কম করে প্রায় 30খানা বউ, 15খানা মা, হ্যাঁ, এরকম প্রায় 20খানা বোন, এ তো আছেই, এ তো থাকেই। আমি যেদিন প্রথম ওর সঙ্গে প্রেম ভালোবাসা করেছিলাম, তার প্রথম দিনে ওকে একটি কথা বলেছিলাম, তুমি একটা কথা মাথায় রেখো কিন্তু, যে দেখো আমি ফিল্ম লাইনের লোক, ফিল্ম লাইনে আসা মানে আমাদের কিন্তু মহিলাদের সঙ্গে কাজকর্ম করতে হয়। এখন তুমি যদি রাগ করো তাহলে পরে কিন্তু মুশকিল, মানে সোজা কথা হচ্ছে, জমাদারের বউ যদি এই রাগ করে বসে থাকে যে জমাদার কেন গু ঘাঁটে, তাহলে পরে তো তার পেটে ভাত জুটবে না। ঠিক তেমনি আমাদের কিন্তু এটা করতেই হবে, কিছু করার নেই, মেনে নিতে হবে। তো সত্যি কথা বলতে মেনে নিয়েছে, আজ পর্যন্ত কোনো রকম এই সমস্ত সন্দেহ বা এরকম কিছু করেনি, যদিও যেটা করা উচিত নয় সেটা আমিও করিনি, সেটাও আপনাদের বলি। তো যাই হোক, একসঙ্গে আমরা দুজনে আছি। তা আমার প্রতিভা আমাকে বললো, তো আমি আস্তে 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 নিচে নেমে এলাম, দেখলাম হ্যাঁ দাঁড়িয়ে আছে, চলো দুজনে মিলে খাবো। সত্যি কথা বলতে কি, ওই সব অঞ্চলে খাবারের দোকানের অভাব নেই, আপনি যা খেতে চান। তো আমাকে নিয়ে গিয়ে একটা জায়গায় বসালো, বসিয়ে সেখানে আমরা দুজনে মিলে ওই ফ্রাইড রাইস, চিলি চিকেন এই সমস্ত খেলাম। খাওয়া টাওয়ার পরে বললো মাথা ঠান্ডা হয়েছে তো। আমি বললাম যে শোনো, আমি একটা জিনিস যখন বলছি তোমাকে, আমার ভুল হয়েছে, তুমি বলেছো আমি শুনিনি, এটা ঠিক কথাই, কিন্তু তাই বলে তোমাকে যখন রিকোয়েস্ট করছি তখন তুমি সেটা বলে দাও। তুমি এরকমভাবে আমাকে বলছো আমি তোমার কথা শুনি না, তুমি আমাকে কথা বলে কথা শুনি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাস্তার মধ্যে আর ঝগড়া করো না, এই সমস্ত বললো। বলে টলে আমাকে একটু ঠান্ডা করে দিয়ে তারপরে চলে গেল আস্তে 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 আস্তে।
অফিসে। তো ওখানে রেলের অফিসে পৌঁছে আবার ওখান থেকে আবার ফোন করেছে, মাথা ঠান্ডা হয়েছে, তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই ছিল আমাদের ঝগড়া। এটা আমাদের একটা মোক্ষম ঝগড়া, কিন্তু এরপরে আরো কত ছোটখাটো খুঁটিনাটি ঝগড়া হয়েছে, এখনো হয়। একটু আগেই হলো, বলে আমি নাকি বলতে থাকলে আমিই বলি, ওকে নাকি আমি কিছু বলতে দিই না। আচ্ছা তুমি হাসো, হাসার পরে তোমার কথা বলার কারণে নিশ্চয়ই বলো, কি বলি বলুন দেখি, বলো এবার তুমি কি বলতে চাও, বলো না। খরা সচরাচর মানে রাগে না, যখন রেগে যায় তো ওই জীবনে একবারই দেখেছি যেরকম ভাবে রেগেছিল। না আমি সহজে রাগারাগি করতে চাইও না, আর পারি না, রাগলে আমার গা হাত পা কাঁপতে থাকে। যাই হোক, দেখুন সংসারে থাকলে সে সমস্ত তো থাকেই, কিন্তু এখনো আমরা দুজনে যথেষ্ট ঠিকঠাক ভাবে মিলেমিশে চলছি। তো আপনারা এরকম মজার আরো সব গল্প নিশ্চয়ই শুনবেন আমাদের কাছ থেকে, দেখতে থাকুন খরাজ খান।